হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করছি খুবই মর্মান্তিক একটি ঘটনা, এবং এই ঘটনাটি আমি যখন পড়ি তখন কেন জানি আমার অনেক খারাপ লেগেছে যে মানুষের ক্ষতি কিভাবে করতে পারে। তো ঘটনায় যে কালো জাদু কখনো বাইরের মানুষ করে না, নিজের পরিবারবৃন্দু কিংবা হিংসুটে আত্মীয় স্বজন নামক প্রিয় মানুষগুলো করে থাকে। আমি তাবির, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছি। বর্তমানে একটা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছি। আজ আমি আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা বলবো। আমরা 4 সদস্য ছোট পরিবার ছিলাম, আমি, আব্বু আম্মু আর আমার আদরের ছোট ভাই নিবিড়। নিবিড়কে আমি অনেক ভালোবাসতাম। এই পৃথিবীতে আমার ছোট ভাইটা আমার বাবা মায়ের চেয়ে একটু বেশি আদরের ছিল, যাকে হারানোর কথা আমি চিন্তা করিনি। আমি খুবই স্বার্থপর মানুষ ছিলাম, কিন্তু কখনো নিবিড়ের সাথে স্বার্থপরতার কথা চিন্তা করিনি। আমি তখন মেস থেকে পড়াশোনা করতাম, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পেলে বাসায় বেড়াতে আসতাম। আমার পিতৃক বাড়ি চট্টগ্রাম শহরে, আমার দাদার বাড়ি কুতুবদিয়া। আমরা প্রত্যেক বছর ঈদের ভেতর, ঈদুল আজহা, বর্ষা ঋতু আর শীতের ঋতুতে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান উৎসব হলে চলে যেতাম। 7 জুন 2014 সেদিন আমি ল্যাপটপ নিয়ে গ্রাফিক্সের কাজ করছিলাম। হঠাৎ দেখি আমার আম্মু আমাকে জরুরি ভিত্তিতে বাড়িতে যেতে। নিবিড় খুবই অসুস্থ। আমি 7 পাশ না ভেবে 2 দিন পর জাহাঙ্গীরনগর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। প্রায় 7 ঘন্টা পর বাড়িতে আসি। এসে দেখি আমার ছোট ভাইটা ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর আব্বু আম্মু বাসায় চলে আসে। বলে রাখা ভালো, আমার আব্বু একটা সুনামধন্য কলেজের প্রধান শিক্ষক আর আম্মু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমার আব্বু আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর আম্মু আমাকে একটা রুমে নিয়ে যায় আর নিবিড়ের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা বলে। আম্মু আমাকে বলে, আজ বহুদিন ধরে নিবিড় কারোর সাথে কথা বলছে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। অকারণে কান্না করত, শুধু শুধু চিৎকার করত আর বেশিরভাগ সময় নিজের ক্ষতি করত। নিবিড় বেশ কয়েকবার হাতের শিরা কেটে নিজের জীবন দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যবশত একবার আম্মু দেখে ফেলায় আম্মু নিজেই নিবিড়কে সেবারের মতো প্রাণে বাঁচিয়ে দেয়। নিবিড় যতবারই এমন করত ততবারই হয় আব্বু নয়তো আম্মু নিবিড়কে বাঁচিয়ে ফেলতো। আম্মু আমাকে এসব কথা বলছিল। হঠাৎ করে নিবিড় ঘুম থেকে জেগে ওঠে। আমাকে দেখে নিবিড় অনেক খুশি হয়। এরপর নিবিড় আমাকে বেশ খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকে। তারপর আমি নিবিড়কে দেখে কৌশলে কয়েকবার জিজ্ঞাসা করি কেন সে এমন পদক্ষেপ নিচ্ছে। নিবিড় প্রত্যেকবারে আমাকে বলতো, আমি চাই না তোমার তাবির মানে আমার কোনো ক্ষতি হোক, তাই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। পরে নিবিড় আমাকে কথা দেয় আর আমার সাথে ওয়াদা করে আর কখনো এমন পদক্ষেপ নেবে না। তাই আমি আর এই বিষয় নিয়ে তেমন গুরুত্ব দেইনি। এর কিছুদিন পর আমি আবার জাহাঙ্গীরনগরে চলে আসি। আমি আমার পড়াশোনায় আবারও খুব সিরিয়াস আর ব্যস্ত হয়ে যাই। তারপরও আমি প্রত্যেক দিন নিবিড় আর আব্বুর সাথে কথা বলতাম। 28 জুন 2014 সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা দেয় যে আগামী 6 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত থাকবে। তারপর আমি বাসায় আসার পরিকল্পনা করি। এবার কেউকে না জানিয়ে বাড়িতে যাব। 2 জুলাই 2014 সেদিন ভোরবেলা আমার আব্বু আমাকে ফোন দিয়ে বলে, নিবিড় আর নেই। নিবিড় আমাদের সবাইকে রেখে স্বেচ্ছায় আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর আমি আর আমার কিছু বন্ধুবান্ধব মিলে চট্টগ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। রাস্তা ফাঁকা থাকায় মাত্র 4 ঘন্টায় বাড়িতে পৌঁছে গেছি। বাসায় গিয়ে দেখি আমার আম্মু সোফার ওপাশে বসে কান্না করছে। আমার বাবা সোফার উপর মনমরা হয়ে বসে আছে। নিবিড়ের রুমে গিয়ে দেখি আমার ছোট ভাইয়ের দেহটা ঝুলন্ত ফ্যানের সাথে চলছে। আমাদের বাসায় কিছু আত্মীয় স্বজন চলে আসছে। এসে আমার আব্বু আমাকে সান্ত্বনা দিচ্ছিল। তারপর অনেক তদন্ত করার পর সবাই সিদ্ধান্ত নেয় যে আমার ছোট ভাইকে গ্রামের বাড়িতে দাফন করবে। আমরা সবাই নিবিড়কে গ্রামের বাড়িতে নিয়ে যাই। ওখানে নিবিড়কে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করে দেই। নিবিড়ের মৃত্যু শোকটা আমার আম্মু সইতে পারেনি। নিবিড়ের মৃত্যুর পর থেকে আমার আম্মু মানসিক এবং শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে গিয়েছিল। আমি আর আমার আব্বুও মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু নিবিড় আমাদের খুবই আদরের ছিল। নিবিড়ের মৃত্যুর পর 1 মাস 15 দিন পর আমার আম্মু কিছুটা সুস্থ হতে থাকে, আবার বিদ্যালয়ে কাজে যোগ দেয়। আমার আব্বুও স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গেছে, কিন্তু আমি পুরোপুরি মানসিকভাবে সুস্থ হতে পারিনি। নিবিড়ের কথা মনে পড়লে আমার খুব কান্না আসতো, বুকটা দুমড়ে মুছড়ে যেত। ঠিক এর কিছুদিন পর আমার বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার নোটিশ আসে।
প্রথমে আমি যাওয়ার জন্য রাজি না হলেও আমার আব্বু আম্মু অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে রাজি করায়। তারপর আমি চট্টগ্রাম থেকে জাহাঙ্গীরনগরে চলে আসি। ঠিক এর 6 মাস পর আবার বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পেয়েছি। এবারও বাসায় চলে আসছি। বাসায় আসার পরও আমার মনটা কেমন যেন খারাপ হতে থাকে। এক প্রকার ঘরের মধ্যে থাকি। আমি প্রায় নিবিড়ের রুমে সময় কাটাতাম। হঠাৎ একদিন আমি লক্ষ্য করি নিবিড়ের রুমের দরজার উপাশে একটা লাল সুতায় বাঁধা তাবিজ পড়ে আছে। আমি এরপর পুরো বাড়িটা তদন্ত করে 15টার মতো তাবিজ পেয়েছিলাম। আমি এই বিষয়টা তৎক্ষণিক আমাদের সুপরিচিত একজন আলেমকে জানাই। আলেম হুজুর আমাকে এর 2 দিন পর আসতে বলে, তাবিজগুলো আমার সাথে রাখতে বলে। আমি হুজুরের কথা মতো 2 দিন পর আবারও তাবিজ নিয়ে আসি। তাবিজে পরীক্ষা নিরীক্ষা করার পর হুজুর বলে আমার ছোট ভাইকে আর আমার আম্মুকে জটিলভাবে কালো জাদু করা হয়েছে। আমার ছোট ভাইকে করা হয়েছে সিংহরণের জাদু আর মরণ জাদু, আর আমার আম্মুকে করা হয়েছে বিচ্ছেতার অসুস্থতার জাদু। আমার আম্মু সবসময় নামাজ কালাম দোয়া দুরূদ পড়ত, তাই আম্মুর উপর করা তাবিজ কোনো প্রভাব ফেলেনি। কিন্তু নিবিড় প্রায় সময় দোয়া দুরূদ পড়তে ভুলে যেত, তাই আমার ভাইয়ের ওপর প্রভাবটা একটু তাড়াতাড়ি পড়েছে। আলেম হুজুর 7টা আয়না আমার সামনে নিয়ে আসে আর বলে, আয়নায় যাদের প্রতিচ্ছবি দেখা যাবে তারাই তোমার মায়ের আর ভাইয়ের এত বড় ক্ষতি করেছে। হুজুর আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলছে আর দোয়া দুরূদ পড়তে বলেছে। হুজুর দোয়া দুরূদ পড়তে শুরু করেছে। ধীরে ধীরে আয়নায় তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তাদের সম্পূর্ণ প্রতিচ্ছবি দেখার পর আমি আশ্চর্য আর অবাক হলাম। আয়নায় যাদেরকে দেখা যাচ্ছে তারা হলেন আমার আপন মেজ চাচা, বড় ফুপু আর সেজ ফুপু। এটা দেখার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি বাসায় এসে দেখি আমার আব্বু আজিবা শরীফের দোয়া দুরূদ পড়ছে আর আম্মু নামাজ পড়ছে। আমি সব কথা আমার আব্বু আম্মুকে বললাম। উত্তরে আমার আব্বু আম্মু বলে, ধৈর্য ধরো, মহান রব্বুল আলামিনের দরবারে তাদের বিচার দে, মহান রব্বুল আলামিন তাদের বিচার করবে। ঠিক এর 15 দিন পর মেজ চাচার একমাত্র আর খুব আদরের ছেলেটা বাইক অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে, আর বড় ফুপুর একমাত্র আদরের মেয়েটাও আত্মহত্যা করে মারা গেছে। দুটো ঘটনা কিন্তু একই দিনে ঘটেছে। এই ঘটনার আর 19 দিন পর সেজ ফুপুর জামাই আর একমাত্র ছেলেও সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে। আর এর ঠিক 6 মাস পর মেজ চাচা আর বড় ফুপু পুকুরের পানিতে ডুবে ইন্তেকাল করে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে সেই দিন যেতে হয়েছে আর জানাজায় অংশগ্রহণ করতে হয়েছে। এর কিছুদিন পর সেজ ফুপু স্বপ্ন দেখে বড় চাচা আর বড় ফুপি বলছে, আমরা এখানে একদম ভালো নেই, আমাদের খুব কষ্ট হচ্ছে। ঠিক এর 2 দিন পর ফুপু গ্রামের বাড়ি থেকে এসে আমার আব্বু আম্মুর পায়ে ধরে মাপ চায় আর বলে তার কৃতিকর্মের জন্য খুবই অনুতপ্ত। আব্বু আম্মু জিজ্ঞাসা করে তারা এমন জঘন্য কাজ কেন করলো? উত্তরে সেজ ফুপু বলল, মেজ ভাই আর বড় আপা, আমি সম্পত্তির জন্য এমন পাপ করতে বাধ্য হয়েছি। আমার আব্বু আম্মু আর আমি সেজ ফুপুর সাথে আর কোনো কথাই বলিনি। গাইস, এই বলে তাবিজ তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।